বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। বেলি আক্তার, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রভাষক, 500 বেগম মনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। তো আজকে সেকেন্ড ইয়ারের ক্লাস অধ্যায় 7, আর অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ব্যয়। তো মূলধন ব্যয়ের আমি যে চ্যাপ্টার করিয়েছিলাম সেটারই একটি পার্ট আজকে করাবো। গত ক্লাসে যে অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম ঠিক সেই ধরনেরই, শুধু একটু প্যাটার্নটা একটু ভিন্ন। তো আমি দেখো তোমাদের মাঝে এখানে অঙ্কটি তুলে ধরেছি, বোর্ডে আগেই লিখে রেখেছি। তো আমি অঙ্কের দিকে তোমরা একটু মনোযোগ দাও। দেখো এখানে লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি, তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যখন অঙ্ক করব তখন আবার এটি দেখে দেখে অঙ্ক করতে পারবা। তো দেখো এখানে লিখছি যে ABC লিমিটেড এর মূলধন কাঠামো নিম্নরূপ। কাঠামোটা দেয়া আছে, মূলধনের উৎস টাকা, সাধারণ শেয়ার দেয়া আছে 40,000 টাকা, 12% অগ্রাধিকার শেয়ার 15,000 টাকা, 15% ঋণপত্র 35,000 টাকা, আর সংরক্ষিত মুনাফা। গত ক্লাসে যে ক্লাসটা করিয়েছি সেখানে কিন্তু এই যে সংরক্ষিত মুনাফার লাইনটা ছিল না। তো আজকে এই যে এই ধরনের অঙ্ক, যে সংরক্ষিত মুনাফা থাকলে কি ধরনের সূত্র হবে এবং কিভাবে করতে হবে, সেটাই আজকে তোমাদের শেখাবো। তো এখানে সংরক্ষিত মুনাফা 10,000 টাকা। আর গত ক্লাসে সাধারণ শেয়ার নির্ণয়ের জন্য মার্কেট প্রাইস দেয়া ছিল, বাজার মূল্য দেয়া ছিল, আর প্রবৃদ্ধির হার গ্রোথ রেট দেয়া ছিল। কিন্তু আজকে যে অঙ্ক করাবো সেখানে ওই ধরনের কিছু ইনফরমেশন দেয়া থাকবে না, একটু ভিন্ন ধরনের ইনফরমেশন দেয়া থাকবে। তো একটু ভিন্ন ধরনের ইনফরমেশন দেয়া থাকলে সেটা কিভাবে বের করতে হয় আজকে সেটাই দেখাবো। দেখো এখানে আছে ট্রেজারি বিল থেকে আয়ের হার 7%, বাজার আয়ের হার 17% এবং বাজার ঝুঁকির হার হচ্ছে 0.90 বা 90। আচ্ছা, কর্পোরেট করের হার 40%, ব্যক্তিগত করের হার 20%। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু, এই যে তিনটা লাইন আমি লিখেছি, এই তিনটা লাইন কিন্তু ভিন্ন, গত ক্লাসের সাথে কোনো মিল নাই। এই যে ট্রেজারি বিল তো আমরা জানি যে ব্যবসায়িক বিল নয়, এটি হচ্ছে সরকারি বিল। আর সরকারি বিলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেট বা সুদ সরকার ধার্য করে দেয়। আর সরকারি ট্রেজারি বিল বা সরকারি যে কোনো কিছু যদি কোনো গ্রাহক কিনে, তাহলে সে গ্রহীতা কখনোই কি লস হয় না, কারণ সরকার একটি নির্দিষ্ট পরিমাণে সুদ তাদের কি স্থায়ী বা ফিক্সড করে দেয়। তো সেক্ষেত্রে আমরা জানি সরকারি ঋণপত্র বা সরকারি ট্রেজারি বিল বা সরকারি বন্ড স্টক, এক্ষেত্রে আমাদের লসের পরিমাণ কম থাকে। এরপরে দেখো করণীয়টা কি। করণীয়টা বলেছে ক আর খ, আমরা তো জানি আমাদের কি থাকবে, ক আর খ নাম্বার থাকবে থিওরি, আর গ আর ঘ নাম্বার থাকবে ম্যাথ। তো সেজন্য আমি গ নাম্বার লিখেছি, যেহেতু একটি উদ্দীপক আকারে আমি তোমাদের অঙ্কটি বোঝাচ্ছি। তো গ নাম্বারে হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। দেখো গ নাম্বারে বলেছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, আর আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, কেই। এটি কিন্তু অঙ্কের মধ্যে দেয়া থাকবে না যে কেই তুমি কি বের করো, এটা কিন্তু অঙ্কের মধ্যে বলা থাকবে না। কিন্তু কেই আমি আমি প্রতিটা ক্লাসেই কিন্তু আমি অঙ্কের মধ্যে তোমাদের এই কথাটা বলি যে অঙ্কে ইংলিশের পাশাপাশি তোমাদের কি করতে হবে, বাংলা মনে রাখতে হবে, কারণ বোর্ড কোশ্চেনে বাংলাই আসবে বেশি। তো এই যে শর্টকাট, তোমরা একের সাথে সবাই পরিচিত, অর্থাৎ কস্ট অফ ইকুইটির সাথে পরিচিত, কিন্তু সাধারণ শেয়ারের ব্যয়ের সাথে পরিচিত নয়। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, কে কস্ট অফ ইকুইটির পাশাপাশি তোমাদের সাধারণ শেয়ারের ব্যয়টাও মনে রাখতে হবে। এরপরে দেখো ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি ভার আরোপিত মূলধন ব্যয়, গড় মূলধন ব্যয় অথবা অথবা কি সামগ্রিক মূলধন ব্যয়, এগুলো কিন্তু সব সমান বা একই। তাহলে আমরা এটা বের করবো কি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানেও কিন্তু ইংলিশটা তোমরা পরিচিত, বাট বাংলাটা তোমাদের মনে থাকে না। তো সেক্ষেত্রে ইংলিশের পাশাপাশি তোমাদের কি করতে হবে, বাংলাও মনে রাখতে হবে। তো এই যে এখানে দেখো আমি অঙ্ক তুলে দিয়েছি, এখানে আমাদের একটু প্যাটার্ন ভিন্ন, সেটাও আমি মনে করিয়ে দিয়েছি। যেহেতু কর্পোরেট করের হার 40% আছে, আমরা জানি এই দুইটা লাইন তোমরা একটু ভালো করে বুঝো। দেখো এখানে এই দুইটা লাইন তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ গত ক্লাসে যে অঙ্কটি আমি করিয়েছি সেখানে শুধু কর্পোরেট করের হার ছিল, কিন্তু ব্যক্তিগত করের হার দেয়া ছিল না। তো দেখো যদি কর্পোরেট করের হার দেয়া থাকে আর ব্যক্তিগত করের হার দেয়া থাকে, তো কখন কোনটা ইউজ হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কর্পোরেট কর সব সময় এই ঋণপত্রের সাথে
সম্পৃক্ত। মনে রাখবে, কর্পোরেট করটা ঋণপত্রের সাথে সম্পৃক্ত হবে, আর এই যে ব্যক্তিগত করটা সংরক্ষিত মুনাফার সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন কর্পোরেট করের হারটা দিব ঋণপত্রের সাথে, আর ব্যক্তিগত করের হারটা দিব সংরক্ষিত মুনাফার সাথে। এটা তুমি একটু আলাদাভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে, যখন সংরক্ষিত মুনাফা দেয়া থাকবে না, লাইনটা দেয়া থাকবে না, তখন মনে রাখবে ব্যক্তিগত করের হারও দেয়া থাকবে না। আর যখন তোমার ঋণপত্র দেয়া থাকবে তখন কর্পোরেট করের হার দেয়া থাকবে। ক্লিয়ার? তো আমরা এই যে দুইটা লাইন একটু ভিন্ন। আমি বুঝিয়ে দিলাম যে কর্পোরেট কর হার যাবে ঋণপত্রের সাথে, ব্যক্তিগত কর হার যাবে সংরক্ষিত মুনাফার সাথে। এখন দেখো অঙ্কে এই যে আমাদের যোগফল, এটা আমাদের অঙ্কে লাগবে। তো আমি এইখানে ক্যালকুলেশনটা একটু করে রাখি আমার পরবর্তী অঙ্কের সুবিধার জন্য। তো এখানে আমি মোট লিখছি। অনেক সময় এই মোটটা করা থাকে, অনেক সময় মোট করা থাকে না। যদি করা থাকে বেটার, তুমি ওটা দেখেই করবে। আর যদি করা না থাকে তাহলে তোমাকে যোগ করে বের করতে হবে। তো আমরা বের করি যে 40,000 আর 10,000 ধরি, এখানে 50 আর 30 ধরি 80, 80 আর 5 5 10 90, আর 10 1 লাখ। তার মানে আমাদের এখানে মোট টাকা হবে কত? 1 লাখ। মোট টাকা কত? 1 লাখ। এই যে 1 লাখ টাকা আমি মোট করেছি, এটা আমার অঙ্কের ক্ষেত্রে পরবর্তীতে লাগবে। তো এই হলো, আমি অঙ্ক তোমাদের তুলে রেখে অঙ্কটা পুরো বুঝিয়ে দিলাম। রিকোয়ারমেন্ট কি চেয়েছে সেটা বুঝাইলাম, অঙ্কটা বুঝাইলাম। এখন দেখো এই যে অঙ্ক এভাবে করেছি, এটা আমি এখন মুছে ফেলবো, মুছে আমি সমাধানে যাব। তো এই যে অঙ্কের যে প্যাটার্নটা হবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে দেখো আমি মূল সমাধানে চলে যাচ্ছি। অঙ্কে যদি তোমরা করতে যাও, সেটা অঙ্কটা পড়ে আগে, আমি সব সময় প্রতিটা ক্লাসে বলি, অঙ্ক আগে পড়ে তোমাদের বুঝতে হবে, তারপরে সমাধান করতে হবে। মুখস্থ করেই তুমি তাড়াতাড়ি করে চলে যাবা যে অঙ্ক আমি ওইভাবে করি, সেটা বেশি দিন মনে থাকবে না, বা তুমি দেখা গেছে কয়েক ঘন্টা মনে থাকবে। এই জন্য অঙ্কটা যদি তুমি বুঝো এবং সহজভাবে সেটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারো, তাহলে অঙ্ক পরীক্ষার হলে এমনিতেই সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। সমাধান করছি। সর্বপ্রথমে দেখো আমাদের বের করতে হবে কি, সাধারণ শেয়ারের ব্যয়, বা যাকে আমরা বলি কি কস্ট অফ ইকুইটি। আচ্ছা, কস্ট অফ ইকুইটি যদি আমি সূত্র লিখি, আমি একটু সুন্দর করে সূত্রটা লিখছি, যে আমরা জানি কস্ট অফ ইকুইটি সমান, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, ট্রেজারি বিল দেওয়া আছে এবং ঝুঁকিমুক্ত আয়ের হার বলেছে। ঝুঁকিমুক্ত আয়ের হার একটা পার্সেন্ট দেওয়া আছে, বাজার আয়ের হার একটা পার্সেন্ট দেওয়া আছে, আর বলেছে বিটার মান দেওয়া আছে। ওই যে বলেছে বাজার আয়ের হার, ওটা কিন্তু বিটার মান। আর এখানে আমাদের বলেছিল যে বাজার ঝুঁকি, এটা হচ্ছে বিটার মান, আর বাজার আয়ের হার বলেছে এটা মার্কেট প্রাইস। তো দেখো, যদি কখনো ট্রেজারি বিল বা এই ধরনের কথা, ঝুঁকিমুক্ত আয়ের হার এ ধরনের কথা বলা থাকে, তো আমরা তো নর্মালি জানি আমাদের সূত্রটা হবে কি B1 P0 + G, এ ধরনের। আমরা তো কেই এভাবে বের করি, তাই না? গত ক্লাসে কিন্তু আমরা এভাবেই বের করে দেখিয়েছি। কিন্তু এখন এটা আমাদের এই সূত্র অ্যাপ্লাই হবে না। কেন হবে না? যে আমাদের অঙ্কের মধ্যে এ ধরনের ইনফরমেশন বলে নাই, আমাদের অঙ্কের মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হয়ে গেলে আমাদের সূত্রটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো না। আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? দেখো, এটা অ্যাপ্লাই করতে হবে RF + RM - RF * বিটা। আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা, কারণ এটা সরকারি বিল, আর সরকারি বিলের সূত্র হয় এই ধরনের। তো দেখো, আমি একটু হেয়ারে চলে যাচ্ছি। এই সাইডে দেখো, হেয়ারটা আমি করছি। এখানে হেয়ার আগে করতে হবে, কারণ যদি আমি না বুঝি তাহলে তো আর আমি হেয়ার না বুঝলে তো মূল মান বসাতে পারবো না। তো হেয়ারে আমি বসাচ্ছি RF। RF দ্বারা কি বুঝাইছে? রিস্ক ফ্রি রিটার্ন, যা বাংলায় যাকে বলে ঝুঁকিমুক্ত আয়ের হার। আমি বাংলাটা লিখছি না, বইয়ের ভিতরে বাংলাটা আছে। তো ঝুঁকিমুক্ত আয়ের হার আমার বলেছে কত পার্সেন্ট? 7%, বা পয়েন্ট, যদি 7%কে তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে 0.07 আসবে।
আচ্ছা, এরপরে দেখো মার্কেট রিটার্ন। মার্কেট রিটার্ন মার্কেট রিটার্ন অঙ্কের মধ্যে বলেছে কত? 17%। বাজার আয়ের হার বলেছে 17% অথবা 0.17। আচ্ছা, এরপরে আমাদের আছে বিটার মান। বিটা, এটা কিন্তু বি না, এই বিটাটা একটু এখানে টান হবে, মনে রাখবে। তো বি সমান, এটা হচ্ছে একটা সাইন বা চিহ্ন বিটা। তো বিটা আমাদের কত দেয়া আছে? বিটার মান দেয়া আছে কত? এখানে অঙ্কের মধ্যে বলেছে 0.90। বিটার মান 0.90। বিটার মান কখনো 100 দিয়ে গুণ যাবে না, ওটা যেভাবে থাকবে সেভাবেই লিখতে হবে। তো এই হলো বিটার মান। আমাদের বের করতে হবে কি? কস্ট অফ ইকুইটি। তো হোয়াট চিহ্ন, যেহেতু আমরা এটা বের করব, হোয়াট চিহ্ন। দেখো মানগুলো কিন্তু আমরা সব স্টেপ বাই স্টেপ, আমাদের মানগুলো কিন্তু অঙ্কের মধ্যে দেয়াই ছিল, কিন্তু আমরা শুধু কি করেছি যে ওই অনুযায়ী বসিয়েছি। এখন দেখো এখানে যে যে মান আমরা পেয়েছি, এই মানগুলো আমরা এখানে বসাবো। তো আমি এখানে বসাচ্ছি। রিস্ক ফ্রি রেট কত বলেছে? 0.07 যোগ মার্কেট রিটার্ন কত বলেছে? 0.17 বিয়োগ আর রিস্ক ফ্রি রেট বলেছে 0.07। বিটার মান কত বলেছে? 0.90। যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এটাকে আমরা গুণ ধরবো। তো এখন দেখো 0.07 যোগ 0.07, এখানে যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি আমার 0.17 থাকবে। এবার 0.17 থেকে তুমি 0.17 থেকে বিয়োগ 0.07 করো, থাকবে 0.10। 10 সাথে তুমি 0.90 গুণ করো, তাহলে আসবে কত? 0.09। এখন তুমি এটার সাথে এটা যোগ করো, 0.16 আসবে। 16 কে তুমি 100 দ্বারা গুণ করো, কারণ আমরা জানি হার মানেই কি 100 দ্বারা গুণ। যদি হার দ্বারা 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে কত? 16%। এই হলো আমাদের গ নাম্বারের অ্যানসার। এটাকে আমরা অ্যানসার লিখতে পারি যে পরবর্তীতে, বা তুমি লাইন পুরো উঠায় লিখতে পারো যে সাধারণ শেয়ারের ব্যয় এত %। এই হচ্ছে আমাদের 16% হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর, বা সৃজনশীল প্রশ্নের উত্তর গ নাম্বার। তো দেখো এটা একদম সহজ, এখানে মানগুলো দেয়া ছিল, শুধু মানগুলো বসিয়েছি আর এখানে সেই অনুযায়ী ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এই হলো আমাদের কি? গ নাম্বার। এখন আমরা চলে যাব আমাদের ঘ নাম্বার অঙ্কে। কি বলেছে? ঘ নাম্বার অঙ্কে বলেছে যে ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো। তো ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করতে গেলে আমার একটু পার্থক্য, একটু ক্যালকুলেশনটা অনেক বেশি করতে হবে। তো আমি এখানে তোমাদের এটা মুছতে হবে আমার, শুধু আমার পরবর্তীতে এই মানটা লাগবে, 0.16 মানটা লাগবে এখানে, এই মানটা লাগবে, আর সবকিছু আমার মুছে ফেলতে হবে। তো আমি এখন দেখো এটা একটু মুছছি। তো এখানে আমরা জানি আমাদের সর্বপ্রথম অঙ্ক বুঝতে গেলে আমাদের, যেহেতু ভার আরোপিত মূলধন ব্যয় চেয়েছে, তো ভার আরোপিত মূলধন ব্যয়ের সূত্র কি? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ভার আরোপিত মূলধন ব্যয়ের সূত্র আমি এর আগেই করিয়েছি যে কেডি ডব্লিউডি কেডি ডব্লিউপি কেপি ডব্লিউই কেই। আর যেহেতু আমাদের সংরক্ষিত মুনাফা বেশি ছিল, তাহলে আমাদের এখানে যোগ হবে ডব্লিউ আর কে আর। এই এতটুকু আমাদের কি বেশি বসাতে হচ্ছে। তো দেখো এই সর্বপ্রথম এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা তোলার পরে তোমাদের বুঝতে হবে যে আমি কি কি মান বসাবো। তো আমার এই কেডির মান লাগবে, কেপির মান লাগবে, কেইর মান লাগবে, কেআর এর মান লাগবে প্রথমে। তো আমি সর্বপ্রথম কেডির মান বের করি। দেখো কেডি, এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং, তুমি চাইলে সাইডে করতে পারো অথবা তুমি খাতায় নিচে নিচে করতে পারো। তো খাতায় নিচে নিচে করলেই তোমার সবচেয়ে সুবিধা হবে, কারণ ওয়ার্কিংটা খুব বেশি। অল্প যদি পরিমাণে হতো তাহলে সাইডে করলেও চলতো। তো আমি স্টেপ বাই স্টেপ করছি, তোমরা একটু দেখো। যে কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ ডিবেঞ্চারের সূত্র কি? সূত্র হচ্ছে ইল্ড 1 - t। এই হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চারের সূত্র। তো আমাদের মেইন অঙ্কের মধ্যে বলেছিল 15% ঋণপত্র, 15% ঋণপত্র। তো ইল্ড কত পার্সেন্ট? 15%। আর ট্যাক্স বলেছিল, মনে আছে কিনা তোমাদের? কর্পোরেট করের হার বলেছিল 40%। আমি আগেই বলেছি ঋণপত্র কর্পোরেট করের হারের সাথে সম্পৃক্ত। তো কর্পোরেট করের হার ট্যাক্স সমান 0.40 ধরলাম। এখন দেখো 0.15
1 থেকে যদি 0.40 বাদ দাও থাকবে 0.60। এখন তুমি 0.60 করো, 0.15 গুণ 0.60 গুণ করলে আসবে কত? 0.09। এটাকে 100 দ্বারা গুণ করলে আসবে কত? 9%। ঠিক আছে। আচ্ছা, এটা হলো এই যে দেখো কেডির মান আমি অলরেডি পেয়ে গেলাম কত? 9%। এখন আমার কি করতে হবে, আমি এই 9% এর এটা না ধরে আমার ক্যালকুলেশন করব এই মানটা ধরে। ঠিক আছে। আচ্ছা, এখন কেপির মানের কোনো ইনফরমেশন আমাদের অঙ্কের মধ্যে দেয়া ছিল না। কেপি বলেছে 12% অগ্রাধিকার শেয়ার। আমার কেপির মান বলছে এখানে অঙ্কের মধ্যে বলেছে যে 12% অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ কস্ট অফ প্রিফার্ড স্টক কত? 12%। তো 12% আমি লিখলাম, এটা কোনো ইনফরমেশন নাই বিধায় আমি সরাসরি 12%ই লিখলাম। তো আমি কেপির মান অলরেডি পেয়ে গেছি 12%। এখন আমি চলে যাব কে এর মান। তো তোমরা দেখো মনে আছে কিনা, কে এর মান কিন্তু অলরেডি আমি গ নাম্বারে বের করে এসেছি। অলরেডি গ নাম্বারে কে এর মান কস্ট অফ ইকুইটি পেয়েছি। তো আমার আর আলাদা করে কি কস্ট অফ ইকুইটি বা কে এর মান বের করতে হবে না। তো আমি কে এর মান কত পেয়েছিলাম? 16%, 0.16 বসালাম। তিনটা মান কিন্তু অলরেডি আমি পেয়েছি। এবার আমার বাকি রয়েছে কি? কস্ট অফ কি রিটার্ন আর্নিংস। আমরা জানি সংরক্ষিত মুনাফার ইংলিশ হচ্ছে রিটার্ন আর্নিংস। তো রিটার্ন আর্নিংস আমাদের কত আমরা বের করব? রিটার্ন আর্নিংস বলেছে কত? একটু আমি এই সাইডে বের করছি, নিচে যেহেতু জায়গা নাই সেহেতু আমি সাইডে বের করছি। তো রিটার্ন আর্নিংস বলেছে কত? সংরক্ষিত মুনাফা বলেছে যে সংরক্ষিত মুনাফা 10,000 টাকা, কিন্তু আর কোনো ইনফরমেশন এখানে দেয়া নেই। এখানে বলেছে যে কর্পোরেট কর হার 40% বলেছিল আর ব্যক্তিগত করের হার 20% বলেছিল। তো যেহেতু 20% বলেছে সেহেতু আমাদের বের করতে হবে। দেখো রিটার্ন আর্নিংস বের করার সূত্রটা কি আমি একটু দেখাচ্ছি। কেই 1 - টি, এই যে টি এটা কিন্তু কর্পোরেট, একটু তোমাদের চিহ্ন করে দিচ্ছি। আর এটা যেহেতু পার্সোনাল সেহেতু এটাকে ব্যক্তিগতকে আমি পি দ্বারা প্রকাশ করছি, কর্পোরেটকে সি দ্বারা প্রকাশ করছি আর ব্যক্তিগতকে পি দ্বারা প্রকাশ করছি, পার্সোনাল ট্যাক্স। তো দেখো এই যে কেই 1 - টি এটা হচ্ছে সূত্র। তো কে এর মান কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেয়া নেই, কিন্তু আমরা কে এর মান অলরেডি গ নাম্বারে পেয়েছি। কত পেয়েছিলাম? 16%। তো আমি এখানে 16% বসাই, 16। আর 1 - টি বলেছে কত পার্সেন্ট? টি বলেছিল 20%, 20% পার্সোনাল ট্যাক্স। তো এখানে আমি এটাকে 16 আর 1 থেকে যদি 0.20 বিয়োগ করি তাহলে আমার থাকবে কত? 80। তো যেহেতু এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট দেয়া আছে, তার মানে এটাকে গুণ ধরেছি। এখন তোমরা 0.16 গুণ 0.80 করো, দেখো আসবে কত? 0.128। এটাকে তুমি 100 দ্বারা গুণ করো তাহলে আসবে 12.8%। দেখো এখন আমি ক্যালকুলেশন করব এই মানটা নিয়ে। তো অলরেডি কিন্তু আমরা চারটা মান পেয়ে গেলাম। আমাদের যে চারটা মান আমি দাগ দিয়েছি এখানে, এই চারটা মান কিন্তু পেয়েছি। একটা 9%, আর একটা 12%, আর একটা 16%, আর একটা 12.8% অলরেডি আমাদের পাওয়া গেছে। এখন আমার কি করতে হবে? এই যে এগুলো আমি মুছবো। আমার যেহেতু ইনফরমেশনগুলো আমি অলরেডি পেয়েছি, তো ইনফরমেশনগুলো আমি সাইডে কোথাও লেখা, আচ্ছা ঠিক আছে আমি ওটা লিখবো। তো দেখো এখানে ইনফরমেশন পাওয়া গেছে। এখন আমার বের করতে হবে ডব্লিউডি, ডব্লিউপি, ডব্লিউই আর ডব্লিউআর, এই চারটা মান আবার বের করতে হবে। তাহলে আমার কি করতে হবে? এই ভারগুলো বের করতে গেলে আমার এগুলো মুছতে হবে। তো আমি এগুলো মুছে ফেলছি। মানগুলো আমাদের মনে রাখতে হবে যে কি কি মান বের হয়েছে। আচ্ছা এখন দেখো যেহেতু ভার, এখানে লিখতে হবে ভার নির্ণয়। তো ভার নির্ণয় করতে গেলে আমরা জানি ডব্লিউডি, ডব্লিউপি, ডব্লিউই, ডব্লিউআর, এটা আমি করলাম। দেখো তো ডব্লিউডি আমাদের সূত্র হচ্ছে ঋণপত্র আর মোট মূলধন। এখানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার, যেহেতু আমি পি এরটা ধরেছি তার মানে অগ্রাধিকার শেয়ার, মোট মূলধন।
আচ্ছা, এরপর একটা যেহেতু ই ধরেছি তার মানে সাধারণ শেয়ার, মোট মূলধন। এরপরে যেহেতু আরেকটা ধরেছি তার মানে সংরক্ষিত আয় বা মুনাফা, সংরক্ষিত মুনাফা মোট মূলধন। এই হলো আমার সূত্র। এই যে চারটা বের করার সূত্র হচ্ছে আমার এটা। দেখো এখানে আমি চারটা সূত্র বসাইলাম। যখন তুমি ডি বের করবে ডিবেঞ্চার, তখন উপরে ঋণপত্র। যখন তুমি অগ্রাধিকার শেয়ার বের করবে পি ধরবে, তখন অগ্রাধিকার শেয়ার উপরে। যখন তুমি সাধারণ শেয়ার বের করবে ইকুইটি, তখন সাধারণ শেয়ার উপরে। যখন তুমি আর বের করবে সংরক্ষিত মুনাফা বা রিটেন আর্নিংস বের করবে, তখন এটা উপরে। আর বাকি মোট মূলধন সবগুলো নিচে। এই যে এই জিনিসটা তোমরা ভুল করো, তোমরা পি দাও ঠিকই, মান বসায় রাখো ঋণপত্রের, ই দাও ঠিকই কিন্তু মান বসায় রাখো অগ্রাধিকার শেয়ারের। এই ভুলটা যেন না হয়। যেটার মান যখন লিখবে তখন সেটার মানই বসাতে হবে। তো মানটা কিভাবে বসায় দেখো, আমাদের অঙ্কের মধ্যে ঋণপত্র কত ছিল? ঋণপত্র ছিল 35,000। তো আমি 35,000 বসাইলাম। আর আমার মোট মূলধন ছিল কত? 1 লাখ। আর অগ্রাধিকার শেয়ার কত ছিল? অগ্রাধিকার শেয়ার ছিল 15,000 আর মোট মূলধন ছিল 1 লাখ। আচ্ছা, ইকুইটি শেয়ার ছিল আমার 40,000, মোট মূলধন 1 লাখ। সংরক্ষিত আয় ছিল 10,000 আর মোট মূলধন ছিল 1 লাখ। দেখো এখন যদি আমরা এটাকে ভাগ করি, এটা আসবে 0.35, এটা আসবে 0.15, এটা আসবে 0.40, এটা আসবে 0.10। এখন তুমি এগুলাকে যোগ করো, দেখো যোগ করলে 100% আসবে। এখানে তুমি এটাকে যোগ করো 50, 50 আর 60, 65, 65 আর 0.50 কত? 100, পুরো 100%। এই 100% যদি মিলে তাহলে মনে করবা যে তোমার ভার নির্ণয় করা ঠিক আছে, কোনো ভুল নাই। মনে রাখবে এই পয়েন্টগুলো যদি তুমি যোগ করো, যোগ করলে যদি 100 হয় তাহলে মনে করবে যে তোমার ভার বের করার, তুমি ভার যে বের করেছো এটা তোমার ঠিক আছে। এখন দেখো এই যে মানগুলো পেলাম, আমার লাগবে কত? 0.35, 0.15, 0.40, 0.10, এই মানগুলো আমার লাগবে। তারপরে আমি মূল অঙ্কে বের করব। তো একটু দেখো, তোমাদের কয়েক সেকেন্ড আমি সময় দিচ্ছি। যেহেতু আমার কি করতে হবে, এই কেডি, কেপি, কেই, কেআর অলরেডি আমরা আগে ওয়ার্কিং এ বের করেছি। এখন আমাদের বের করলাম কি, ভারগুলো হচ্ছে ডব্লিউডি, ডব্লিউপি, ডব্লিউই আর ডব্লিউআর, এগুলো বের করেছি। এগুলো বের করা শেষ। এখন আমি যেহেতু এই সবগুলো মান আমি পেয়ে গেছি, আমি শুধু মান বসাবো, ক্যালকুলেশন করব। তো এই হচ্ছে আমার কি অঙ্ক, দেখো তোমরা। আচ্ছা, এরপরে আমি কি করব, এটা মুছে ফেলি, মুছে আমি মূল অঙ্কে চলে যাব। অঙ্ক তোমাদের কাছে একটু বড় মনে হচ্ছে, যে অনেক বড় বা অনেক প্যাচের, কিন্তু আসলে তুমি সিস্টেম ওয়াইজ যখন করবে, সূত্রটা তোলার পরে সিস্টেম ওয়াইজ করবে, যে স্টেপ বাই স্টেপ, তখন দেখবে যে এমনিতেই অঙ্কটি তোমার কাছে সঠিক সহজ হয়ে গেছে। এখন দেখো ডব্লিউডি এর মান কত পেয়েছিলাম আমি? ডব্লিউডি এর মান পেয়েছিলাম 0.35। ঠিক আছে, মানটা আমি একটু দেখছি যে আমার অঙ্কের মধ্যে মান কত ছিল। আর এখানে আমি কেডির মান পেয়েছিলাম 0.09। ডব্লিউপি এর মান আমি কত পেয়েছিলাম? ডব্লিউপি এর মান পেয়েছিলাম 0.15 গুণ, আর আমি ডব্লিউপি এর মান অঙ্কের মধ্যে দেয়া ছিল কত? 0.12 বসাইলাম। এরপরে ডব্লিউই এর মান আমি কত পেয়েছি? ডব্লিউই এর মান হচ্ছে 0.40 গুণ, ঠিক আছে। আর আমার এখানে কে এর মান পেয়েছিলাম 0.16 যোগ ডব্লিউ আর এর মান পেয়েছি 0.10 গুণ, আর কে আর এর মান পেয়েছি 0.128। এই যে দেখো এই যে দুইটার মান, এই একটা, এটার মান এটা আর এটার মান এটা, ঠিক সেম ভাবে এটার মান এটা, এটার মান এটা, ডব্লিউ ই এর মান এটা, ডব্লিউ কে এর মান এটা, ডব্লিউ আর এর মান এটা আর ডব্লিউ কে আর এর মান এটা।
এইভাবে বসাবা, একটা ডব্লিউর মান একটা কের মান, একটা ডব্লিউর মান একটা কের মান, এভাবে বসাবা। আর যেহেতু আমাদের এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, পাশাপাশি আছে, তার মানে আমরা জানি পাশাপাশি থাকলে বা ব্র্যাকেট থাকলে আমাদের কি হয়, গুণ হয়। তো আমি সেজন্য এই দুইটার মাঝখানে গুণ দিয়েছি আর এই যোগের যোগ দিয়েছি, আবার এই দুইটার মাঝখানে গুণ দিয়েছি, এই যোগের যোগ দিয়েছি। দেখো এভাবে কিন্তু আমার অঙ্কটি বসানো হয়েছে। এই যে মান বসানো, এটা যদি বসাইতে পারো তাহলে তোমাদের অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো মানটা আমরা এভাবে বসাইলাম। আচ্ছা, এখন তোমরা ক্যালকুলেশনে চলে যাও, আমি একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা তোমাদের করাচ্ছি। দেখো, তো আমরা যদি 0.35 গুণ 0.09 করি, তো আমার আসবে কত, 0.0315। আচ্ছা, এরপরে মার্কারের কালি শেষ হয়ে গেছে, এরপরে হচ্ছে 0.15 গুণ 0.12, ক্যালকুলেশন করলে আসবে কত, 0.018। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 0.40 গুণ 0.16, আসবে কত, 0.064। আচ্ছা, এরপরে ক্যালকুলেশন করি আমরা 0.10 গুণ 0.128 সমান আসবে কত, যোগ 0.0128। দেখো এই যে 0.35 এর সাথে 0.09 গুণ করলে আসবে 0.0315, যোগের যোগ 0.15 এর সাথে গুণ 0.12 যদি গুণ করি, এই দুটো গুণ করি আসবে 0.01, এই যোগের যোগ 0.40 এর সাথে যদি 0.16 গুণ করি আসে 0.064, যোগের যোগ 0.10 এর সাথে যদি 0.128 গুণ করি আসবে 0.0128। এই যে মানগুলো আমি এই যে ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু খুব ধৈর্য সহকারে এবং সুন্দর করে নিট ক্লিন ভাবে করতে হবে, কারণ তাড়াহুড়োয় যেন একটার মান আরেকটার সাথে না যায়। একটু ধীরে সুস্থে করতে হবে তোমাদের ক্যালকুলেশনগুলো। এখন দেখো অনেকের কোশ্চেন, কারণ বইয়ের ভিতরে আমরা এক একটা এক এক ক্ষেত্রে দেখি, এক এক বইয়ের ভিতরে এক এক ক্যালকুলেশন দেখি। তুমি ক্যালকুলেশন যেভাবেই করো না কেন হবে। গত ক্লাসে আমি এই বিষয়টা বলেছিলাম যে অনেকে করে কি, এটা 0.09 না দিয়ে, ধরো এখানে 0.09 না দিয়ে শুধু 9% দিয়ে দিল, 9% হবে, অঙ্ক কিন্তু ভুল হবে না, অঙ্ক হবে। সেক্ষেত্রে এটাও 0.12% লিখতে হবে, এটাও 0.16% লিখতে হবে, ওটাও কি করতে হবে, 12.8% লিখতে হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ মান ধরলে পূর্ণাঙ্গ সবগুলো ধরবা, আর পয়েন্টের মান ধরলে সবগুলো পয়েন্টের মান ধরবা। বইতে এক একটা এক এক মানে আছে, তো সেটা দেখে করতে গেলে তোমাদের অনেক সময় বলবে যে ম্যাডাম এইভাবে করাইছে, কিন্তু বইতে দেখি আরেক রকম। কিন্তু বইতে আর এভাবে যেভাবেই করো না কেন অঙ্কের অ্যান্সার কিন্তু একই আসবে। তো আমি সবসময় পয়েন্টের আগের মান দিয়েই করাই, তো আমি 0.09 ধরি আর এটাকে 0.10 ধরি। ঠিক আছে, যদি পূর্ণাঙ্গ মান ধরো তাহলে এই পয়েন্টটা উঠে যাবে, পূর্ণাঙ্গ মান আসবে এখানে। আচ্ছা, এখন দেখো, এখন আমি করি এইগুলো যোগ করি, 0.0315 যোগ 0.018 যোগ 0.064 যোগ 0.0128 যোগ, তো আমার যোগ করলে আসবে কত, 0.1263। দেখো এই যে যেহেতু আমাদের এটা হার, গড়, গড় হার, হার যেহেতু বলছে 100 দিয়ে আমি গুণ করি, 100 দিয়ে গুণ করলে আসবে 12.63%। ঠিক আছে, এই হলো আমার কি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো এখন তুমি পুরো অ্যান্সারে গিয়ে লিখতে পারো যে অতএব ভার আরোপিত মূলধন ব্যয় বা গড় মূলধন ব্যয়, গড় মূলধন ব্যয় WACC এর পরিমাণ 12.63%। এটাই অ্যান্সার। তাহলে আমরা এর আগের মানও পেলাম যে গ নম্বরে কি চেয়েছিল, সাধারণ শেয়ারের ব্যয়।
সাধারণ শেয়ারের ব্যয় কেই সমান 16%। দুইটা মান পেলাম। এই হলো আমাদের ফুল অঙ্ক। তো এই যে ফুল অঙ্ক আমি এখানে এই অঙ্কটা বুঝালাম। দেখো এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের মধ্যে একটা অঙ্কের মধ্যে কিন্তু সব ধরনের প্যাটার্ন এখানে আছে। তোমার এই যে গত ক্লাসে আর আজকের ক্লাসে যে অঙ্ক বুঝাইলাম, এই অঙ্কের মধ্যে শুধু অতিরিক্ত মূলধন আনলে কি হবে এটা নাই, আর যত ধরনের সিস্টেম আছে যেভাবে মানে থাকার কথা সেভাবে আসছে। তো এখন দেখো এই যে আমি অঙ্ক গ নাম্বারে একটা বুঝাইলাম, ঘ নাম্বারে একটা বুঝালাম। এখন আমার অঙ্ক কমপ্লিট। এই ধরনের অঙ্ক পরীক্ষা ইম্পর্টেন্ট আসে বেশি। তো আশা করছি আসলে অনলাইন ক্লাসে তোমাদের ফিডব্যাকগুলো আমরা আশানুরূপ পাচ্ছি না। তোমরা অনলাইন ক্লাসে কেউ একসাথে আমাদের কোশ্চেনই করো না, আমার মনে হয় ক্লাস করো কিনা আমি জানি না, ক্লাস করো না, সে অনুযায়ী কোনো কোশ্চেনও করো না, আর তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটাও বুঝতে পারি না। তো আমি আমার যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করি যেন তোমাদের যে কোশ্চেনগুলো আমরা বিগত স্টুডেন্টদের যে অঙ্কগুলো করিয়েছি সেখানে যে প্রশ্নগুলো থাকে, তারা যে প্রশ্ন করে ওই প্রশ্নের আলোকে আমি অঙ্কগুলো কমপ্লিট করলাম। এখন দেখো, এখন যেহেতু আমার এই অঙ্ক কমপ্লিট, আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে যে এই অঙ্কটি তোমরা সবাই 2-3 বার করে করবা, আর 2-3 বার করে করার পরে আমাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো জানাবা। তো আজকে আমি আশা করছি সবাই অঙ্কটি সহজভাবে তোমাদের নিকট তুলে ধরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।